শ্রীকৃষ্ণের থেকে বড় সাউন্ড হিলার আমার মনে হয় আর কেউ নয়। তো ফ্লুট বাজিয়ে অ্যাট্রাক্ট করা অ্যান্ড টু গিভ ইউ দ্যাট সুদিং এফেক্ট। অনেক রকমের রোগও তো সারানো যায় এই সাউন্ড হিলিং দিয়ে। কোথাও না কোথাও সাউন্ড হিলিংয়ে ওই ডিফেন্সিভ মেজারটার দরকার পড়ে না। ডিভাইন ব্লেসিং কাকে বলছো তুমি অ্যাকচুয়ালি? ডিভাইন ব্লেসিং হচ্ছে একটা গাইডেন্স, যেটা একটা মানে কসমিক গাইডেন্স, মানে কাউকে দেখে মনে হলো যে না আমার এর কাছেই যেতে হবে। অ্যাস্ট্রোলজি জিনিসটা কখনো ভুল নয়, কারো রিডিং ভুল হতে পারে কোনো অ্যাস্ট্রোলজারের। প্যারানর্মাল কিছু ইনসিডেন্ট কারো জীবনে ঘটবে কিনা সেটাও তার চার্টে থাকে। জুপিটার, মুন এবং কেতু এই তিনটে যদি কানেক্টেড হয়ে যায় তাহলে ভূত না দেখে দেবী দেবতা দেখার চান্সেস বেড়ে যাবে। কিন্তু ইষ্ট দেবতা আমার কে, এটা আমি কি করে বুঝবো? সাধনা ভালো করলে মুখ দেখলে বোঝা যাবে যে সে কতটা স্পিরিচুয়াল, চোখ দেখলে বোঝা যাবে। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমাম্যহম। মন্ত্রে সিদ্ধি লাভের যোগ আছে মানে তাকে হয়তো 1.25 লাখ বার জপ করতে হবে না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো সুজন্য। সুজন্যর সঙ্গে এই পডকাস্টে নানান বিষয়ে আলোচনা হলো। আলোচনায় উঠে এলো সাউন্ড হিলিং, মন্ত্রসিদ্ধির মতো নানান স্পিরিচুয়াল টপিক। শুনে দেখতে পারেন। সুজন্য, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি, নিজের জন্য সময় অনেক কমে গেছে, তবে খুব ভালো আছি। রিসেন্টলি কি কি কাজ করছো? রিসেন্টলি তো একটু সাউন্ড হিলিংয়ের প্রতি মন যাচ্ছে, তো সেটা নিয়ে কিছু করার ইচ্ছা আছে আগামী দিনে, অ্যাস্ট্রোলজি ছাড়া। মানে ওটা কি এখন প্রসেস চলছে শেখার? না, শেখার প্রসেস শেষ হয়ে গেছে, এখন জাস্ট একটুখানি প্র্যাকটিস অ্যান্ড দেন প্রফেশনালি কী করে মডিফাইড টেকনিক্স নিয়ে আসা যায় সেরকম কিছু চিন্তাভাবনা আছে। একটু সাবজেক্টটা জানতে চাইবো তোমার কাছে। সাবজেক্টটা হচ্ছে বেসিক্যালি সাউন্ড ফ্রিকোয়েন্সি দিয়ে নিজেদের যে চাক্রাস রয়েছে সেটাকে হিল করা বা অরা ক্লেন্সিং করা। এবং এটা শুধুমাত্র যে আমাদের ফিজিক্যাল বডিরই হিলিং হবে তা না, ইমোশনাল বডির হিলিং, মাইন্ডের হিলিং, সাথে সাথে কোনো রুম ক্লেন্সিং বা বাস্তুতেও এর আলাদা মানে কিছু এফেক্টিভনেস নিয়ে আসা যায়। বাস্তুতে আমরা রুম ক্লেন্সিং যেটা হয়তো আমরা অনেক সময় কর্পূর জ্বালিয়ে বা ধুনো জ্বালিয়ে করে থাকি, তো তার সাথে সাথে এটাকেও অ্যাড অন করা যায়। কিছু ইনস্ট্রুমেন্টস রয়েছে যেরকম টিবেটিয়ান সিঙ্গিং বোলস বা বেল বা টিংসা, তো এগুলোর ইউজেজ রয়েছে যেগুলো সাউন্ড ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো যে কোনো নেগেটিভ এনার্জিরও আমরা দেখে থাকি যে একটা ফ্রিকোয়েন্সি থাকে। দেখবে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয় তারা দেখবে দে ক্যারি আ মিটার উইথ দেম। হ্যাঁ, কি এমএফ মিটার বলে। হ্যাঁ, তো ওটাতেও ফ্রিকোয়েন্সি দিয়েই তারা জাজ করে যে ওটা কি ফ্রিকোয়েন্সি, নেগেটিভ না পজিটিভ বা হোয়াট এভার। মানে ভূত তো আমরা চোখে দেখতে পাই না, মোস্টলি ফ্রিকোয়েন্সি দিয়েই জাজ করা হয়। যারা প্যারানর্মাল এক্সপার্টস হয় তারা এইভাবেই করে থাকে। তো সেইগুলো বেসিক্যালি ওই সাউন্ডের ফ্রিকোয়েন্সিতে ওটা ক্লেনজিংও করা যায়, পসিবল সেটা করা। হ্যাঁ, তো এটা খুব ভালো। মানে আমি নিজে যখন আমি প্র্যাকটিস করছিলাম তো তখন আমি বুঝলাম যে পুরো জায়গাটার মানে অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল অনেকটা করার পরে হাওয়াটা একটা অন্যরকম ছিল, মানে দ্য এয়ার দ্যাট উই ওয়ার ব্রিদিং। তো ওটা পুরো একটুখানি হলেও হালকা হলো জিনিসটা ক্লেনজিংটা করার পরে। তো খুব সুন্দর। আমি অনেক কিছু মডিফাইও করতে চাই এর মধ্যে। আমি ক্রিস্টাল হিলিং, অ্যারোমা থেরাপি প্লাস সাউন্ড হিলিং প্লাস তন্ত্র একটু মেশাতে চাই আর কি। এটার জন্য আমি একটা স্পেসিফিক কিছু হয়তো করব ভবিষ্যতে। তো হিলিংয়ে আমি আই এম নট মাচ ইনটু রেকি, প্রাণিক হিলিং অ্যান্ড থিংস লাইক দ্যাট, যেহেতু ওটাতে আমি মনে করি ডিফেন্সিভ মেজার্স অনেক কম। তো কোথাও না কোথাও সাউন্ড হিলিংয়ে ওই ডিফেন্সিভ মেজারটার দরকার পড়ে না। তো সেই জন্য মানে কোনোভাবে টেকিং ব্যাক ব্যাপারটা নেই। তো ওই জন্য আমি এটাই চুজ করেছিলাম আর কি। সাথে সাথে ইন যোগা করলাম, ভালো লাগলো। তো সেটা নিয়েও কিছু ভাবতে পারি ভবিষ্যতে। অ্যাকচুয়ালি দেখো, সাউন্ড হিলিং ব্যাপারটা কিন্তু আমাদের সমাজে ছিল, আগেও ছিল। আমরা কিন্তু ধরো শঙ্খ বাজানো সেটা দেখেছি, ঘন্টা বাজানো। একদম। তো আমাদেরও তো মানে শঙ্খের যে ফ্রিকোয়েন্সি, তো ওটা দিয়ে মানে যখন কোনো আমরা হিলিং প্রসিডিওরে এগোচ্ছি বা সাউন্ড বাথ করাচ্ছি আমরা, তো তখন প্রথমে স্টার্টিংয়ে শাঁখের ইউজেজ রয়েছে, ইন্ডিয়ান যে ধরনের মানে ইনস্ট্রুমেন্টস রয়েছে। এবং আমার মনে হয় তুমি একদম ঠিক কথাই বলছো, বিকজ শ্রীকৃষ্ণের থেকে বড় সাউন্ড হিলার আমার মনে হয় আর কেউ নয়। তো
ফ্লুট বাজিয়ে অ্যাট্রাক্ট করা অ্যান্ড টু গিভ ইউ দ্যাট সুদিং এফেক্ট। তো এটা তো আমি বলবো কি আমাদের কালচারে অনেক আগের থেকেই আছে, বাট মোস্টলি এটা যেভাবে আমি শিখেছি মোস্টলি টিবেটিয়ান ট্র্যাডিশন, টিবেটিয়ান সিঙ্গিং বোলস, মানে ফুল মুনে বানানো বোলসের আলাদা মানে ইম্পর্টেন্স আছে, সেটার আবার আলাদা মার্কিং হয়, দেভ গট আলাদা মানে সিম্বল আছে, সেটার বোল দেখলে বোঝা যায়। দেন দেয়ার আর মেটালের বোলস আছে, আলাদা আলাদা মেটালসের হ্যান্ডমেডের আলাদা ইম্পর্টেন্স আছে। তো এই ধরনের আর কি। আমরা বেসিক্যালি ধরো যে ধরনের সিঙ্গিং বোলগুলো পাই, মানে কিনতে পাওয়া যায় মেশিন নরমালি, মেড, মোস্টলি মেশিন হ্যাঁ, মেড যেগুলো তো সস্তা হয়। সেগুলোতে আমরা তো সেই এফেক্টটা পাবো না যেটা না। তুমি বলছো স্পেশালাইজ যেগুলো রয়েছে। হ্যান্ডমেড চাই এবং 4 মেটাল 6 মেটাল এরকম ডিপেন্ড করে, যত বেশি মেটালস হবে তত ভালো। এবং ফুল মুনে যদি বানানো বোল হয় তাহলে এটা অনেক বেশি কাজ করে আর কি, ফ্রিকোয়েন্সি লেভেলস বা হিলিং এবিলিটি। নাও ডিপেন্ডস অন আমরা যেরকম পুজো করার সময় সামনে কোষাকুষি নিয়ে নিই, তো টিবেটিয়ান মঙ্কস দে উইল ইউজ আ সিঙ্গিং বোল, তো ওর মধ্যে জল রাখতে পারে, তো তাদের মন্ত্রা চ্যান্টিংয়ে দেন দে হিল উইথ দ্য সেম থিং। যেরকম আমরা মুনি ঋষিদের দেখেছি কি কমণ্ডল মানে থাকে হাতে, তো ওদের ওই বোলটা থাকে হাতে, তো ওটাকেও ইনফিউজ করা যায়, মানে ইট ডিপেন্ডস। আমি এগুলো অনেক কিছু ভেবেছি যে মডিফাই করব। তুমি কোথায় গিয়ে শিখলে বিষয়টা? আমি শিখলাম এটা গোয়া থেকে। তো মানে কিছু দিনের মানে অভিজ্ঞতা মানে অনেকটাই ট্রান্সফরমেটিভ আমার জন্য হয়েছে রিসেন্টলি। তো ঠিক আছে, ভালো, বেশ খুব খানিকটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। এক্সপিরিয়েন্স বলতে প্রথম তো আমি প্রচুর ভাইরাল ভিডিওস দেখছিলাম এই বিষয়ে। ওয়েস্টার্নাইজড যে মেথডগুলো রয়েছে সেগুলো একটু আমার মনে হচ্ছে বেশি মডিফাইড। তো আমার জানার ইচ্ছা ছিল যে মানে অনেককে দেখছি কেঁদে ফেলছে করতে গিয়ে, বা শেক হচ্ছে, গ্রাউন্ডিং এফেক্ট অনেক বেশি। তো আমি ভাবতাম যে এগুলো কি আদৌ হচ্ছে না অ্যাক্টিং করছে লোকে, তো সেটা বোঝার ইচ্ছা ছিল। তো আমি দেখলাম যে না, এটা হয় অ্যাকচুয়ালি। দেখেছো তুমি সামনে থেকে? হ্যাঁ, চাকরাসে কোনো ব্লকেজ থাকলে একটুখানি কোনোভাবে কেঁপে ওঠা, যেমন ঘুমের ঘোরে অনেক সময় আমরা একটা কেঁপে উঠি স্বপ্ন দেখলে বা ইত্যাদি, এগুলোর একটা আলাদা এফেক্ট আছে। কোনো ব্লকেজ থাকলে সেটা ক্লিয়ার হয়, একটু সুদিং এফেক্টও আছে, রিল্যাক্সেশন আছে, এইগুলো সবই আছে। তারপরে আমি ওখানে আমার বন্ধু বান্ধবের সাথে দেখা করেছি যারা অলরেডি মানে তারা প্রফেশনাল সাউন্ড হিলিং মানে করছে, রিট্রিটসে তারা করাচ্ছে, বিভিন্ন মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে লোকজন আসছে। তো যেটা খুব মজার, ফ্লোটিং সাউন্ড বাথ আমি দেখলাম, আমার বন্ধুটা করিয়েছে, তো খুব ভালো লাগলো ভিডিওটা দেখে। তো বেশ সুন্দর একটা ব্যাপার আছে, এটা ইট ইজ ভেরি কামিং এবং খুব মানে ট্রান্সফর্মিং অ্যাজ ওয়েল। ট্রান্সফরমেশনটা অনেকটা হতে পারে এটার মধ্যে। অনেক রকমের রোগও তো সারানো যায় এই সাউন্ড হিলিং দিয়ে। না, রোগ সারানো ঠিক যায় না। এটা হচ্ছে চাকরাস যখন ব্যালেন্স হয়ে যায় কারোর, তখন এমনিতেই হয়তো রোগটা আর হবে না ফার্দার। কিন্তু যেটা তুমি যেটা বলছো, এখন এইগুলোও ইনস্টাগ্রামে আমি হ্যাঁ, দেখছি আমরা দেখি তো তাই। বোলসের মধ্যে জল দিয়ে অ্যান্ড দে আর ক্লেমিং দ্যাট এটা এই জিনিসটাকে হিল করতে পারে, ওই জিনিসটাকে হিল করতে পারে। তো যদি আমরা যোগাতে দেখি, যোগাতে যখন আমরা 7 চাকরাসের ওপর পজিশনস প্র্যাকটিস করি, তো সেটাকে এটার সাথে কোরিলেট করা যায়। ইটস কল্ড ইন যোগা। সো বেসিক্যালি ইন অ্যান্ড ইয়াং মানে ইন চাইনিজ টার্মিনোলজি। তো যেহেতু এটা চাইনিজ কিছু মানে এলিমেন্টস অ্যাড করা হয়েছে বা যারা এটা ডেভেলপ করেছে তাদের থ্রু এই নামটা এসছে। এমনিতে তো ইরা অ্যান্ড পিঙ্গলা, তো এটা নিয়েই মোস্টলি মানে সান অ্যান্ড মুন রিলেটেড এনার্জিস। তো এটা ইন হচ্ছে বেসিক্যালি লুনার এনার্জি, মানে মুন রিলেটেড এনার্জি। সো ইউ ক্যান জাস্ট মানে কোনো একটা পার্টিকুলার আসন বা পজিশনে থেকে সেটাকে মানে সাস্টেন করা, ডিসকমফর্টের মধ্যে কমফর্ট ফিল করা। তো এই সিচুয়েশনের মধ্যে যে চাকরাগুলোকে মানে এনার্জাইজ করা হচ্ছে, সেই চাকরার বীজ মন্ত্র জপ করা যেতে পারে, সিঙ্গিং বোলসের ব্যবহার করা যেতে পারে। তো এগুলো অনেক মডিফাইড টেকনিক্স এখন দুটো একসঙ্গে মিশিয়ে একটা ভালো কিছু তৈরি হতে পারে, তুমি যেটা বলছো। হ্যাঁ, দুটো কো রিলেটেড, মানে এটা করে অলরেডি লোকে আর কি। তো আমি ওই ধরনেরই কিছু শিখে এসেছি আর কি, ভেরি রিসেন্ট। তার মানে আমরা এরপরে এগুলো পেতে চলেছি, তাই তো? একদম। অ্যাকচুয়ালি দেখো, এই ধরনের জিনিসগুলো না আমরা কেরালার দিকে দেখতে পাই, সাউথের দিকে দেখতে পাই, কিন্তু আমাদের এদিকে খুব একটা চল নেই। হ্যাঁ, চল নেই, বিকজ এখানে শেখার জায়গাও নেই সেরকম। ঋষিকেশ তো খুব ফেমাস এইসবের জন্য, কিন্তু কেন জানি না মানে যেটা যাকে টানে আর কি। আমার হয়তো ঋষিকেশ থেকে হওয়ার ছিল না, আমি থাইল্যান্ডও ট্রাই করছিলাম, বাট স্টিল আমার ওখানের কোর্সগুলো অতটা ভালো লাগেনি, আমার মনে হয়নি যে ওগুলো করা উচিত। তো তারপরে
হঠাৎ করে কিছু মানে আমি দেখি ভালো লাগে এবং আমি কথা বলি ওখানকার কিছু লোকজনের সাথে, তারপরে আই গট ইনটু ইট। তোমার অ্যাস্ট্রোলজির প্র্যাকটিস তো পাশাপাশি কন্টিনিউয়াস চলেই যাচ্ছে। ওটা আমি প্রচণ্ড এখন মানে একটু বোরও হয়ে যাই, বিকজ আমার এটা শুনতে শুনতে আর ভালো লাগে না যে দাদা আপনি যেটা বলেছিলেন না ওটা হয়ে গেছে। এটা তো ভালো লাগার বিষয়, এটা বোর হওয়ার কি না, এটা আছে? এতটা হয়ে গেছে এখন, লাইক মানে অনেক বেশি হয়ে গেছে। তো আমার মানুষ তো একটা এটাই ব্রেক চায়। দরকার ছিল, একটা ব্রেক তো দরকার ছিল আমার, যে না এবার আমি আরও কিছু একটু মানে আরও কিছু আমি মডিফাই করব। আর আমার ওই ক্রেভিংটা আমার আছে ফর দ্য লার্নিং প্রসেস। তো আমি প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন শিখি। তো এটা আমি ওটা না হলে আমার ঠিক মানে ভালো লাগে না আর কি। এই যে তোমার হাতে এতগুলো ট্যাটু, মানে এর পেছনে তো রিজন আছে নিশ্চয়ই কিছু কিছু। রিজন বলতে আমি তো তোমার পডকাস্টেই বোধহয় বলেছিলাম আগে যে অনেক সময় আমরা সার্জারিকে কাটিয়ে দিতে পারি ওই সময়। অবভিয়াসলি এটা আমি নিশ্চয়ই কোনো 60 অ্যাভাভ কোনো ইন্ডিভিজুয়ালকে বলবো না, বা আমি রেকমেন্ড করার আগেও নিশ্চয়ই সেটা দেখব। তো সেটা একটা দিক আছে। তবে আমার লাইফে আমি যেভাবে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি মনে করব কি সবার আগে এক্সপেরিমেন্টটা নিজের ওপর করা উচিত, তারপরে অন্য কাউকে গাইড আমি করতে পারবো। তো আমি লাইফে এভাবেই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিজ নিজের ওপরে সবার আগে অ্যাপ্লাই করেছি। দেন আমি দেখেছি ইফ ইট ওয়ার্কস তাহলে আমি দিই। তো আমি ট্যাটুজ, ইয়েস দে আর লাইক ইচ ট্যাটু লাইক মেক্স ইউ মোর কনফিডেন্ট। আমার এটা মনে হয়েছে, ইভেন আমার ট্যাটু আর্টিস্ট এরকমই ভাবনা রাখে, হি ইজ অলসো ভেরি স্পিরিচুয়াল পারসন। তো এই আর কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভেবেছি, তো এগুলো হয়েছে আর কি। মানে কিছু স্পিরিচুয়াল কানেকশন থাকে প্রত্যেকটা ট্যাটুর হ্যাঁ, মানে পেছনে। আই গট দ্য কালি ট্যাটু ডান যখন আমি আমার কিছু স্পিরিচুয়াল অভিজ্ঞতা মানে বা কিছু একটা মানে সেন্সেস কিছু মানে হয়েছিল সেই সময়। তো আমি সেটার পরে আমি ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আই শুড গেট দিস ট্যাটু ডান। বলা যাবে আমাদের? হ্যাঁ নিশ্চয়ই, শর্টে বলতেই পারি। তো যেরকম আমার মেন ডেটির মধ্যে লাইক মাতা ললিতা মানে ত্রিপুরা সুন্দরী পড়ে। তো আমি এমনিই ভেবেছিলাম, সো আই স হার, মানে এটা ইলিউশনও হতে পারে বা আমি ইম্যাজিন করছি এটাও হতে পারে, নিড নট বি। তো এই পার্টিকুলার এক্সপিরিয়েন্সটা, সো আমি হয়তো মেডিটেট করছিলাম, তো আই স হার ওয়েপেনাইজিং, মানে বোজ অ্যান্ড অ্যারোজ তার মেন ওয়েপেন থাকে, তো সুগার কেন দিয়ে বানানো একটা বো থাকে। আই স আ টাইগার, আর আই ইউজ টু সি আ টাইগার ফ্রম মাই চাইল্ডহুড অনওয়ার্ডস। মানে আমি দেখতাম একটা মানে কোথাও একটা মনে হতো যে আমার একটা টাইগার ভাইব আছে কোথাও না কোথাও, আমার ডান দিক বাঁ দিকে চলে বা এরকম। তো দ্যাটস ওয়াই আই গট আ টাইগার ডান, অ্যান্ড দেন ওপরের পোর্শনে মাতা ত্রিপুরা সুন্দরী আছে এখানে। আর একবার এরকমও এক্সপিরিয়েন্স হয়েছিল যে আই এম মেডিটেটিং অ্যান্ড আই স কালি ডান্সিং। তো আই হ্যাভ আ ডান্সিং কালি হিয়ার উইথ আ ব্লাড ভেসেল, মানে নট দ্যাট ডিস্ট্রাকটিভ বাট খুব কামিং, সুদিং, অ্যান্ড লাইক ওটা ওই সময় যখন হয় তখন আমার খুব মানে একটা প্লিজিং ব্যাপার হয় কয়েকদিন। তো ওই জেনটা আমার মধ্যে ছিল তখন, তো আমার বেশ ভালো লাগে আর কি ওটা। না, এই ব্যাপারটা কিন্তু মানে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, না অনেকে এটা বলবেন যে এরকম কি আদৌ হয়, কিন্তু না আমি প্র্যাকটিক্যালি হয়, যারা ফিল করেন তারা ফিল করতে এটা পারেন। এটা পুরোপুরি আমি বলবো পার্সোনাল ওপিনিয়ন। এখন এটা বোঝানো ওইভাবে তো সম্ভব নয়, তো এটার জন্য একটু স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড দরকার, এবং এই অনুভূতিটা মানুষের এক একজনের এক এক রকম। স্পিরিচুয়ালি কে কী ভাবছে, কে কীভাবে কাকে দেখে, সেটাও একটা আলাদাই প্রসঙ্গ। তো আমি এটা নিয়ে আমি বেশি কিছুতে যাব না, প্রচুর মানুষ নানান রকম কথা বলতে পারে, কিন্তু এটা অনুভূতিটা নিজের ওপর, যে কীভাবে কে কীভাবে কী ভাবছে বা কী করছে ইত্যাদি। অ্যাকচুয়ালি দেখো, স্পিরিচুয়ালি যারা খানিকটা কানেক্টেড, মানে যে কারো সঙ্গে, এটা হতে পারে ধরো তুমি ত্রিপুরা সুন্দরী মায়ের কথা বলছো, কেউ হয়তো কালী মায়ের সঙ্গে, কেউ হয়তো বাবার সঙ্গে, তো স্পিরিচুয়াল কিছু ফিলিংস তো মানুষের আসে। আর এই ট্যাটু করার ক্ষেত্রে আমি অনেকে হয়তো কিছু না ভেবেই হয়তো একটা প্রজাপতির ট্যাটু করলো বা এরকম কিছু করলো, সেটা শখ। কিন্তু কিছু মানুষ যারা ট্যাটু ভেবে করে, যে ট্যাটু করার পিছনে তো কারণ থাকে অনেক মানুষের। আমার ক্ষেত্রে আমি দেখেছি, ধরো আমার হাতে একটা তারা মন্ত্র রয়েছে, গ্রিন তারা মায়ের মন্ত্র। তো সেখানেও কিন্তু আমি রিপিটেডলি মাকে দেখেছি স্বপ্নে, মানে রিপিটেডলি আমি মাকে দেখেছি। আমার যেহেতু নর্থ বেঙ্গল একটা কানেকশান আছে, আমি ঘুরতে যাই প্রায়ই, তুমি জানো সেটা। তো ওখানে এরম আমার সাথে ঘটনাটা ঘটেছিল যে একটা মনাস্ট্রি, সেখানে তার পাশে সেই মনাস্ট্রিতে গেছিলাম, এবং মনাস্ট্রিটা যাদের, তাদের বাড়িতেও একটা অল্টার ছিল, সেখানে গ্রিন তারামা ছিল। তো ওই ভদ্রলোক আমাকে খুব বোঝান গ্রিন তারামা সম্বন্ধে, এবং আমি একটা অদ্ভুত কানেকশন ফিল করি। তো তারপর আমি যখন ফিরে এলাম কলকাতায়, আবার নর্মাল কাজের মধ্যে ঢুকে গেলাম, যেটা হতে শুরু করলো, আমি প্রতিদিন কন্টিনিউয়াস অন্তত বলো মানে
মাস দেড়েক আমি প্রতি রাতে ওনাকে দেখেছি এবং তারপর আমি ট্যাটুটা করাই। তো ট্যাটুটা জিনিসটা তো এরকমই, মানে আমাদের এখানেও প্রচুর মানে আমি এখনকার পডকাস্টগুলোর মধ্যে যে কিছু ভাইরাল রিলস আছে আমি সেগুলোকে কাউন্টার করছি না, বাট স্টিল আমাদের এখানেও তো জিনিসটা ওই রকমই। প্রচুর মন্দির আছে যেগুলো নির্মাণ হয়েছেই কোনো স্বপ্ন, মানে স্বপ্নের মাধ্যমে বা স্বপ্নাদেশ ইত্যাদি। পেয়ে। তো এরকম তো আমরা আগেও দেখেছি, তো তাদেরকেও কি আমি এখন জাজ করতে যাবো যে তারা আদৌ দেখেছিল কিনা? কোনো এটার পয়েন্ট নেই। হ্যাঁ একদমই, মানে যারা ফিল করতে পারে তারা পারে। নিশ্চয়ই। তো এরকম ঘটনা তোমার কি ছোটবেলা থেকেই হতো? হ্যাঁ, ছোটোবেলা থেকেই আমি একটু স্পিরিচুয়াল বেশি, এবং আমার দাদাও অ্যাস্ট্রোলজার। তো মানে এরকম ইনসিডেন্টস অনেকবারই হয়েছে, এবং ছোটোবেলা থেকেই আমি খুব কম বয়স থেকেই সাধনা বা ইত্যাদি প্র্যাকটিসেসের মধ্যেই থেকেছি। তো এইরকম অনেক এক্সপিরিয়েন্সেস আছে শেয়ার করার মতন। বলো কিছু আমাদের। তো এইরকম হয়েছে কি, ধরো আমি পুজো করলাম, পুজো করার পরে আমি কিছু সায়েন্সে বিলিভ করি আমি, মানে ধরো কিছু আমাকে একটা কিছু বুঝিয়ে দেওয়া কোনোভাবে। তো রাত্রির তখন মোটামুটি 1টা বাজে। আমি কি মনে হলো যে আমি আজ সকালবেলা পুজোটা করতে পারিনি। আমি বললাম না, এখন তাহলে একটু আমার মেডিটেটিভ হওয়া উচিত। তো চেম্বারে আমি বসে রয়েছি, আমার বাড়িতেই চেম্বার, আমি অন্য কোথাও যাই না। তো হঠাৎ আমি এমনিতেই প্রথমে আগে গণেশ ঠাকুরের পুজো আরাধনা করি সব কিছুতেই। তো আমি কিছু মন্ত্র জপ করি চেম্বারে বসেই। হঠাৎ করে আমি দেখছি কিছু একটা উদ্ভট আওয়াজ হচ্ছে, কিছু একটা মুভ করছে। আমি প্রথমে বুঝতে পারিনি। আর আমার বাড়ির সামনে মানে তখন মানে যা অবস্থা ছিল আর কি, তাতে খুব বড় বড় ইঁদুর এদিক ওদিক ঘোরাফেরা করতো। কিন্তু মানে আমার চেম্বারে বা আমার বাড়িতে কোনো সেরকম কোথাও মানে এরকম কিছু নেই যেখানে এইরকম কিছু প্রবেশ করতে পারে বা হোয়াটএভার। আমি তো প্রথমে বুঝতে পারছি না যে কি হচ্ছে। 10 মিনিট যাওয়ার পরে আমি দেখছি একটা নেংটি ইঁদুর কোথাও থেকে আমার চেম্বারে ঘোরাফেরা করছে। অ্যান্ড আমার তখন একটা কথা মনে পড়ে, যেহেতু আমি জুয়েলারি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমার বাবার শোরুমস ছিল একটা সময়। তো এরকম আমাদের দোকানেও এরকম নেংটি ইঁদুর অনেক সময় ঘোরাফেরা করতো। আর আমার বাবা বলতো যে দেখ, এটা ভালো, কোনোভাবে তাড়াবি না বা কিছু করবি না, খুব ছোটো বয়সে। তো আমার ওটা কথাটা হঠাৎ মনে পড়লো, বাবাকে হারিয়েছি 2020 সালে। তো তারপরে আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, মেবি দিস ইজ আ ব্লেসিং, দিস ইজ আ সাইন। তো এবং মন্ত্রের যে অ্যাক্টিভেশন, যেটাকে আমরা সিদ্ধিলাভ বলি, সেটা আমার কাছে ইজ অ্যাটাচমেন্ট টু দ্য ডেইটি। তো ডেইটির অ্যাটাচমেন্টটা আমার মনে হয় বেশি মেক্স মোর সেন্স টু মি এখনকার প্রসেসে। তো আমি তো অনেক দিন থেকে যেহেতু এটা করি, তো এরকম গণেশের মন্ত্র তুমি চর্চা করো? হ্যাঁ, আমি অনেক মন্ত্রই চর্চা করি। আমি মানে যখন কিছু করতে বসি, অ্যাটলিস্ট আই চ্যান্ট অ্যারাউন্ড 14 to 15 মন্ত্রাস অ্যাট এ টাইম। তো আমার রেগুলার 2 ঘন্টা সেটার পেছনে যায়। তো ওটাই কাইন্ড অফ আমার হিলিং এফেক্টও, যে আমার কাজে মানে মানুষ কাজ পায়, উপকৃত হয়, মানে তো ওই জন্য সেটা রয়েছে। এবং তো এবারে এটা হয়েছে যখন, তো একটা গুড ফিলিং দিয়েছে আমাকে। তো আমি এটা জাস্ট ওই ইনসিডেন্টটা প্রথম হলো। এবার আমি ত্র্যম্বকেশ্বর গেছিলাম, কিছু আমার রিচুয়ালস করার ছিল নিজের পার্সোনাল, প্লাস প্রচুর ক্লায়েন্টদেরকে আমি রেকমেন্ড করে থাকি অনেক সময়। তো মার্চ মাসে গেছিলাম। এই মার্চে গেছিলাম। তো ওখানে প্রচুর আমি ওখানে যজ্ঞ করেছি ওখানকার পুরোহিতদের সাথে বা ইত্যাদি, বন্ধুত্ব করেছি অনেকের সাথে, নতুন আলাপ হয়েছে ইত্যাদি। এবার ওখানে পার্টিকুলার একটা রিচুয়াল কিছু আমি করতে যাচ্ছিলাম, যেটা হয়তো আমার লাইফের জন্য খুব ইম্পর্ট্যান্ট রিচুয়াল ছিল, যেটা আমি গত 5 বছর ভেবেও আমি মানে সেটা করে উঠতে পারিনি। তো আমি হঠাৎই এটা না ডাকলে, ওই কলিংটা, কসমিক কলিংটা না হলে হয়তো হয় না, কোনো জ্যোতির্লিঙ্গের কাছেই পৌঁছতে পারবে না একদমই তাই। এবং আমি মানে মৃত্যুঞ্জয় মন্ত্রও চ্যান্ট করি বা ইত্যাদি, আমি জানি না সেটার থেকে হয়েছে কি না, বাট আই গট দ্য কলিং। তো ওখানে রিচুয়ালটা স্টার্ট করার আগে আই মেডিটেটেড অ্যারাউন্ড 2 আওয়ার্স। তো বিভিন্ন রকম মন্ত্র করেছি। করার প্রথম আমি তো যেটা করি সেটা সবার আগে তো গণেশ ঠাকুরেরই পুজো করতে হয়। তো আমি সিম্পল ওরকম কিছু মেডিটেশন করেছি। করে আমি এবারে মন্দিরের দিকে এগোচ্ছি, আমার পায়ের পাশ থেকে একটা নেংটি ইঁদুর হেঁটে চলে গেল। সো দিস ইজ হোয়াট আই কেম অ্যাক্রস। তো আমি যে মন্ত্রই করি সেটা চট করে কোনোভাবে মন্ত্রের সিদ্ধি লাভের যোগ রয়েছে আমার নিজের জন্মছকে। আমি এগুলো আগে বুঝতাম না।
পরে অ্যাস্ট্রোলজি মানে আরও মানে ইন্টেন্স লেভেলে শেখার পরে আমি বুঝেছি যে কোনটা মন্ত্র সিদ্ধির যোগ, কোনটা অকাল্ট সায়েন্সে মানে আসার যোগ বা ইত্যাদি এইগুলো। তো আমি এখন এটা বুঝতে পারি যে আচ্ছা কতক্ষণ ওটা করলে কি এফেক্ট হতে পারে এবং কী রকম জিনিসটা এগোতে পারে সেই। এই যে তুমি বললে যে যোগ থাকে, মানে একটু বেসিক যদি বুঝিয়ে বলো কাদের এই ধরনের যোগ থাকার কথা? দেখো, যাদের জন্মছকে বৃহস্পতি অষ্টমে বা লগ্নপতি অষ্টমে, এছাড়া চন্দ্রকেতু কনজাংশনে রয়েছে সেম হাউসে বা ত্রিকোণ থেকে, তাদের স্যাটার্ন মুন কানেকশান, এগুলো সবকটাই মন্ত্রের সিদ্ধিলাভের যোগ এবং তাড়াতাড়ি মন্ত্র কোনোভাবে সিদ্ধিলাভ হতে পারে। 8th লর্ড 8th হাউসে, এটাও মন্ত্রের সিদ্ধিলাভের যোগ। তো বিভিন্ন রকম কানেকশানস রয়েছে, এরকম নয় যে একটাই পার্টিকুলার কানেকশান হতে হবে, এরকম 4-5টা রকমের কম্বিনেশানস রয়েছে যাতে এটা হওয়াটা সম্ভব। একটা জিনিস আমাকে বলো, এই যে ধরো আমরা এখন বলি না যে এটা আমার ইষ্ট দেবতা, ইষ্ট দেবতা নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু ইষ্ট দেবতা আমার কে এটা আমি কি করে বুঝবো? দেখো, দুটো এর প্রসেস রয়েছে। প্রথম হচ্ছে কুল দেবতা আর একটা হচ্ছে ইষ্ট দেবতা। কুল দেবতা হচ্ছে যে দেবতা বা দেবীকে মানে ট্র্যাডিশনালি মানে ফ্যামিলি অনুযায়ী পুজো করে আসা হচ্ছে। কারো কারোর বাড়িতে দুর্গা পুজো হয়, হতেই থাকে প্রত্যেক বছর হয়, তারা সেটা প্যাটার্নটা মেনটেনও করেছে। তো তাহলে তাদের কুল দেবী হচ্ছে সেই পার্টিকুলার দেবী বা দেবতা যার পুজো আরাধনা বাড়িতে প্র্যাকটিস হয়। এবার ইষ্ট দেবতা হচ্ছে মানে পার্টিকুলার এরকম দেবী বা দেবতা যে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের খুব কাছের, মানে তাকে ডাকলে কোনোভাবে তার ব্লেসিংস ফাস্ট পাওয়া যাবে। এবার এখানে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টেকনিক্সে বিভিন্ন মতামত রয়েছে। আমরা যেটা ইউজুয়ালি ফলো করি সেটা হচ্ছে লগ্নের থেকে আমরা পঞ্চম স্থানকে দেখি বেদিক অ্যাস্ট্রোলজিতে, সেটা মানে সেটাই করে। আর যদি যেরকম আমি নাডি অ্যাস্ট্রোলজার, তো নাডিতে যখন আমরা প্র্যাকটিস করি আমরা জুপিটার থেকে দেখি 5th হাউসে কী প্ল্যানেট রয়েছে বা কী হাউস রয়েছে, মোস্টলি হাউসের ওপরেই হয়। তো হাউসের যে প্ল্যানেটারি লর্ড হয় সেই লর্ডশিপ অনুযায়ী আমরা ডেটি ফিক্স করি। তো কারোর ধরো কোনোভাবে 5th হাউসটা হয়তো জুপিটার থেকে বা লগ্ন থেকে হয়তো স্করপিও, মানে স্করপিওর মানে লর্ড হচ্ছে মার্স। তো এবারে মার্স রিলেটেড যত ধরনের ডেটি আছে, স্টার্টিং ফ্রম বাগলামুখী, বজরংবলী, স্কন্দা মানে কার্তিক ঠাকুর, নরসিংহা, এগুলো সবকটাই মঙ্গলের কারক। তো এর মধ্যে ডেইটি চুজ করতে হবে। এবারে ডিপেন্ড করছে সেটা মেল সাইন না ফিমেল সাইন, সেটা থেকে আরও অ্যাকিউরেট বলা যায়। ওই পার্টিকুলার হাউসে যদি কোনো পার্টিকুলার প্ল্যানেট বসে রয়েছে, সেই প্ল্যানেটের জেন্ডার থেকে আমরা আরও এটা বুঝতে পারি যে মেল না ফিমেল। তো এইভাবে আমরা তখন রেকমেন্ড করি, বলি যে এই ঠাকুর দেবতার পুজো আরাধনা করলে সেটা বেশি বেনিফিক রেজাল্ট কোনোভাবে দিতে পারে। তিনি তাড়াতাড়ি সাড়া দেবেন। হ্যাঁ, তিনি তাড়াতাড়ি সাড়া দেবেন। এবার সাড়া দেওয়ারও আলাদা যোগ হয়। যেরকম অনেক লোক তো মন্দিরে যায়, অনেকেই মান্নাত করে বা ইত্যাদি, কিন্তু সবার যে খাটে তা নয়। তার কারণ ডিভাইন ব্লেসিং আমরা এটা বলে থাকি। তো ডিভাইন ব্লেসিংয়ের আলাদা কন্ডিশন থাকে এবং অনেক সময় ডিভাইন ব্লেসিং পার্মানেন্ট প্রমিসে না থাকলেও কোথাও না কোথাও চার্টে ট্রানজিটের কারণবশত ওই টাইমে পার্টিকুলার এরকম ডিভাইন ব্লেসিং হয়ে যায় এবং ডিভাইন ব্লেসিং অনেক সময় সঠিক অ্যাস্ট্রোলজারের কাছেও নিয়ে যেতে সাহায্য করে। ডিভাইন ব্লেসিং কাকে বলছো তুমি অ্যাকচুয়ালি? ডিভাইন ব্লেসিং হচ্ছে একটা গাইডেন্স, যেটা এটা মানে কসমিক গাইডেন্স, মানে কাউকে দেখে মনে হলো যে না আমার এর কাছেই যেতে হবে, অ্যান্ড দ্যাট পারসন ইজ দ্য রাইট পারসন, কোনো ভুল হলো না আমার, আমি গেলাম এবং যে প্রবলেমটা আমি ফেস করছিলাম লাইফে সেটা কোথাও না কোথাও কোনোভাবে কেটে গেল। সো দিস ইজ ডিভাইন ব্লেসিং। সবার ওইটা থাকে না, তো অনেকে ভুল জায়গায় চলে যায় বা অনেকের লাইফে অন্য কোনো খারাপ এক্সপিরিয়েন্সেস হয় ওই সময়, তো ঠকে যায় অনেক মানুষ, এরকমও হতে পারে। এবং ওভারঅল বার্থ চার্টের মধ্যে ডিভাইন ব্লেসিং ইজ মানে পুরোপুরি আলাদাই জিনিস। এটা মোস্টলি জুপিটার 8th, জুপিটার 9th এই ধরনের সিচুয়েশানে আমরা বলি। এবার এটা যাদের থাকে তাদের হিলিং ক্যাপাবিলিটিস অনেক বেশি হয় এবং এই অ্যালাইনমেন্টের সাথে যদি কোনোভাবে মুন এবং সানও চলে আসে তাহলে তারা প্রপার মানে মডার্ন মানে কি বলবো এই সময়ে আর কি তারা খুব ভালো হিলার। তো আমার চার্টেও এরকম কিছু আছে এবং খুবই স্ট্রং কিছু আছে এরকম। তো হুইচ মানে আফটার নোয়িং দিস অ্যাকচুয়ালি মানে আই কেম ইনটু অ্যাস্ট্রোলজি। ও আচ্ছা, তুমি জেনেই অ্যাস্ট্রোলজিতে এসেছিলে? হ্যাঁ, বিকজ আমি ছোটোবেলায় যাকে যা বলতাম হয়ে যেত হঠাৎ করে। তো তারপরে আমার দাদা অ্যাস্ট্রোলজার ছিল বলে তো আমার ওই ইনফ্লুয়েন্সটা আগের থেকেই ছিল। দেন আই স্টার্টেড স্টাডিং কী আছে, কী হচ্ছে না হচ্ছে সব
জেনে বুঝেই মানে আই গট ইনটু দিস। তো এবারে নেক্সট লেভেল যেতে গেলে সাউন্ড হিলিংটাও হয়তো কোথাও না কোথাও কানেক্টেড ছিল, সেটা আমি অনেক বুঝতে দেরি হয়েছে আগেন। তো আমাকে কোথাও না কোথাও একটা গাইডেন্স চলে আসে আমার, যে তার মানে এই নেক্সট কী করা ব্লেসিংটা, এই উচিত। ডিভাইন ব্লেসিংটা একটা মানুষের জন্ম থেকেও হতে পারে তার জন্য। একদম, কেউ কেউ কানেক্টেড থাকতেই পারে, যেরকম আমাদের এখানেও মানে ইন বেঙ্গল আমাদের সব থেকে বেশি আমার মনে হয় সিদ্ধ যারা, তারা শ্রীরামকৃষ্ণদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, বামাখ্যাপা, তারপর এইগুলো মানে প্রচুর এরকম মানুষ রয়েছে। তো তাদেরও কোথাও না কোথাও কোনোভাবে এই ধরনের, তাদের বার্থ চার্ট খুললেও এটা হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো, বাট এরকম কিছু অলরেডি থাকতে হবে। কারোর অ্যাস্ট্রোলজিক্যালি মানে অ্যাস্ট্রোলজি জিনিসটা কখনো ভুল নয়, কারোর রিডিং ভুল হতে পারে কোনো অ্যাস্ট্রোলজারের, কিন্তু সেটা যদি ভালো করে মানে মানে কোনোভাবে এক্সপ্লেন করা যায় জিনিসটাকে, রিডিংটা যদি পারফেক্ট হয় কোনোভাবে, সব কিছু বলা সম্ভব। মানে কোনো প্যারানর্মাল কিছু আছে কি না, ব্লেসিংস আছে কি না, কার কি ঘটনা ঘটবে, এভরিথিং। তো এই মানে তোমার জিনিসগুলো আছে। প্যারানর্মাল কিছু ইনসিডেন্ট কারো জীবনে ঘটবে কি না সেটাও তার চার্টে থাকে। মানে অনেকের চার্টে এরকম হতে পারে কি সে কোনোভাবে ঈশ্বর মানে ঈশ্বরের দর্শন পেল। তো এখানে যদি ধরো জুপিটার, মুন এবং কেতু, এই তিনটে যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে ভূত না দেখে দেবী দেবতা দেখার চান্সেস বেড়ে যাবে। এবার এই কন্ডিশনটাই হয়তো রাহু, মুন, স্যাটার্ন দিয়ে হলো, তাহলে এখানে কোনো ভূত পিশাচ বা ইত্যাদির মানে কোনো প্যারানর্মাল কিছু ফিল করা বা দেখতে পাওয়া ইত্যাদি বেশি হবে। মোস্টলি দেখতে পাওয়ার যোগটা আলাদা, ফিল করতে পারার যোগটা আলাদা, কিন্তু এই তিনটেই কোনোভাবে মন রিলেটেড যেহেতু, তো যাদের মন খুব স্ট্রং তাদের চট করে এরকম মানে এই এবিলিটিটা থাকে না, ফিল করে না। এবং মানে অ্যাস্ট্রোলজারদের মানে বিভিন্ন রকম কার্সেস আছে, তো ডিপেন্ড করে কে কতটা কি প্র্যাকটিসের মধ্যে রয়েছে। নিজেরা মেডিটেটিভ না থাকলে এই জিনিসগুলো গ্রো করে না। এবং সাথে সাথে কোথাও না কোথাও এরকমও হয় যে কোনোভাবে হিলিংটা, সেটাও মানে ডিপেন্ড করে যে কতটা কেউ হিল করতে পারবে, তার দেয়া জিনিসে আদৌ কাজ হবে কি না। অনেকে হয়তো ভালো অ্যাস্ট্রোলজি করে, গুড ইন প্রেডিকশন, কিন্তু রেমেডি কাজ করে না, এরকম আমি দেখেছি লাইফে। বিকজ প্রচুর অ্যাস্ট্রোলজার বন্ধু আমার, মানে আমরা ওয়ার্ল্ড অ্যাস্ট্রোলজার সোসাইটির সাথে জড়িত, তো সেখানে আমি দেখেছি নানান রকম অ্যাস্ট্রোলজাররা আসেন, বিভিন্ন রকম আলোচনা করি আমরা। তো এরকম কারোর মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো না, অথচ ব্যাপক অ্যাস্ট্রোলজি করে, এরকম মানে। কিন্তু কারো কারো এরকম দেখেছি, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, কোনো অ্যাড নেই অথচ আমার কাছে কোথা থেকে লোক চলে আসতো আমি জানি না। তো আমি এভাবেও আমি 3 বছর কাটিয়েছি লাইফে, প্রথম 3 বছর যখন আমি প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করতে স্টার্ট করি। তো এগুলো ডিপেন্ড করে কার কার চার্টে কীরকম জায়গা রয়েছে। তবে এই প্রফেশনের সাথে যারাই জড়িত তাদের কোনো না কোনোভাবে মানে ভেদিক অ্যাস্ট্রোলজির টার্মে, যদি আমি পারাশারিতে না গিয়ে একটু জ্যামিনি অ্যাস্ট্রোলজি টাচ করি, তাহলে কোথাও না কোথাও আত্মাকারকা প্ল্যানেট যেটাই থাকবে, যেটা হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট জন্মছকে, সেটা কোথাও না কোথাও 8th হাউস কানেক্টেড বা 8th হাউস লর্ডের সাথে বা ইত্যাদি এরকম বিভিন্ন রকম কানেকশনস রয়েছে, সেটা থাকতেই হবে। তো তার মানে এগুলো মানে লেখাই আছে, মানে আমার ছকেই আছে যে এগুলো হবে, একদমই তাই। অনেক সময় আমরা দেখি যে বলা হয় যারা ধরো সাধনার মধ্যে থাকেন, তারা যখন একটা পর্যায়ে পৌঁছে যান, তারা যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন সূক্ষ্ম শরীরে, তারা সিদ্ধি হিসেবে থেকে যাচ্ছেন। আমরা যখন সাধনা করছি তখন প্রথমে তারাই কানেক্ট করেন। মানে ধরো মা কালীর সাধনা করছি, তাহলে মা কালীর যারা সিদ্ধি রয়েছেন তারা আমাদের সঙ্গে সবার প্রথম কানেক্ট করবেন। এটা কি সত্যি? আমি একটু আরও অন্যভাবে এক্সপ্লেন করতে চাইবো প্রথম থেকে। প্রথম হচ্ছে মেডিটেশন অনেক ধরনের হয় এবং আলাদা আলাদা টেকনিকের হয়। গাইডেড মেডিটেশন আছে, মন্ত্রা চ্যান্টিংয়ের থ্রু মেডিটেশন আছে, যোগ নিদ্রা যোগার থ্রু মেডিটেশন প্রসিডিওর্স আছে। তো এগুলো প্রত্যেক কটা কোনোভাবে কনসিয়াসনেসের প্রতীক, হায়ার কনসিয়াসনেসে নিয়ে যাবে কোনোভাবে, এবং এগুলোর আলাদা আলাদা এন্ড রেজাল্ট রয়েছে। কোনোটা কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে, কোনোটা ম্যানিফেস্টেশন পাওয়ার বাড়িয়ে দেবে ইত্যাদি। এবারে তুমি যেটা বলছো যে সিদ্ধি, এটারও আলাদা আলাদা ফরম্যাটে ডেফিনেশনস রয়েছে। যেরকম একটা হচ্ছে কেউ ধরো সাধনায় সিদ্ধি লাভ করে তিনি সমাধি পেয়েছেন। সমাধি ইজ এ স্টেট অফ মাইন্ড অ্যান্ড বডি। তো সেরকম তুমি যেটা বলছিলে সেরকমও রয়েছে। এবং আমরা যেটা এখনকার দিনে প্র্যাকটিস করি, অবভিয়াসলি আমার এরকম কোনো ইন্টেনশন নেই টু গো টু সমাধি অ্যান্ড অল, তো গো রিচ দ্যাট লেভেল আর কি, ওটা নেই আমার, আমি করতেও চাই না। তো আমার অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার
আমি লোকের বা মানুষের ভালো করার জন্য যতটুকু মেডিটেটিভ জায়গা আমার দরকার টু কিপ মাই অরা ক্লিন, তো সেই জায়গাটাকে আমি বেশি আর কি প্রাধান্য দিই। তো এখানে মন্ত্রা চ্যান্টিং তোমার বলা হচ্ছে মানে কলিযুগে 4 গুণ বেশি জপ করতে হয় যে কোনো মন্ত্রার। এবারে মন্ত্রের এখানে অনেক আলাদা টেকনোলজিক্যাল ব্যাপার আছে আর কি। মন্ত্র ইজ আ টেকনোলজি, টু মি আই সি ইট লাইক দ্যাট। কীরকম আমি তোমাকে বলছি, মৃত মন্ত্র, জাগানো মন্ত্র ইত্যাদি এরকম কিছু কিওয়ার্ডস টার্মস আছে। তো মোস্টলি মন্ত্রের প্রাপ্তি গুরুর থেকে হলে ভালো হয়। কানে মন্ত্র দিল বা ইত্যাদি গুরু সবসময় এইভাবেই দেয়, বা ইনিশিয়েশন প্রসিডিওর যেরকম হয় অভিষেক, সত্যাভিষেক, পূর্ণাভিষেক, সেটা সাধনাত্মক লেভেলে, সবার জন্য নয়। তো ইন জেনারেলও তাই, যে মন্ত্রটা হচ্ছে কোনোভাবে বীজ। তো বীজ হচ্ছে, বীজের অর্থ হচ্ছে সিড। তো সিডটা আমি কোথায়, মানে একটা গাছের যদি আমি কোনো এক্সাম্পল দিই, তো সিডটা তো কোথাও আমি মাটিতে পুঁতছি, তারপর সেটাকে জল দিচ্ছি, সানলাইট পাচ্ছে, দিয়ে গাছটা বড় হচ্ছে। সিমিলারলি মন্ত্র যখন আমরা চ্যান্ট করছি, বীজটা আমার শরীরের মাধ্যমে ওটা কোনোভাবে অ্যাক্টিভেশান নিচ্ছে। তো এই অ্যাক্টিভেশানটা প্রত্যেক কটা চাকরার থ্রু, চাকরাগুলোকে ব্যালেন্স করতে করতে, ওপেন করতে করতে, হিল করতে করতে ওপরে, তখন আমরা হায়ার কনসিয়াসনেসে যাই। তো এবারে এখানে এই যে মন্ত্রে সিদ্ধি লাভ বা সাধনায় সিদ্ধি লাভ, এখানে অনেক মিনিং আছে। সিদ্ধি ইজ লাইক টু অ্যাচিভ দ্য সাকসেস, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে অ্যাচিভ করাটা সিদ্ধি মন্ত্রা চ্যান্টিং যখন আমি বুঝছি। তো আগেকালের দিনে যেটা হয়তো মানে 1.25 লাখ জব, মানে এটা একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, এবার এটা নেসেসারি নয় সবার জন্য। এটা নিয়ে আমি জানি না, কোনো পডকাস্টে কথা হয়নি, এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন নয়। এটা অ্যাস্ট্রোলজিক্যালি লাইক মানে আমি খুব এটা নিয়ে কনফিডেন্ট এই কথাটা নিয়ে, যে এটা ডিপেন্ড করে কারোর বার্থ চার্টের ওপরে। আমি বলছিলাম যে মন্ত্রে সিদ্ধি লাভের যোগ আছে, মানে তাকে হয়তো 1.25 লাখ বার জব করতে হবে না, তার আগেই হয়ে যাবে, তার আগে 10,000 বারে হয়ে যেতে পারে। তো এবারে সে কী প্রসেসে করছে, তার আদেও গুরুপ্রাপ্তি হয়েছে কি না, এগুলো কিচ্ছু নাও ম্যাটার করতে পারে। যদি তার চার্টে এরকম এবিলিটি বা এরকম প্ল্যানেটারি কন্ডিশন থাকে, যদি না থাকে, গুরুর মানে কোনোভাবে ইনটাচ হয়েই করাটা উচিত। দীক্ষা না হয়ে, মানে দীক্ষা না নিয়ে এটা করা উচিত না। মোস্টলি যারা তন্ত্রে কিছু করতে চাইছে, শটকর্ম বা ইত্যাদি, এগুলো গুরু ছাড়া হয় না, গুরুবিদ্যার ওপরেই হয়। এবার এটার আর একটা পার্ট হচ্ছে, যারা মানে বুঝে উঠতে পারছে না এখন যে কাকে গুরু বানাবো, বা আদেও আমি গুরু ঠিক চয়েস করব কি না, গুরু ভালো হবে কি না, বা আচ্ছা কোথায় যাব ভালো গুরু পাবো, তারা শিব ঠাকুরকেও গুরু মেনে সেটা তারা এগোতে পারে। ভালো কথা বললে প্র্যাকটিক্যালি, মানে এটা আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকে এটা মানতে চান না, কিন্তু প্র্যাকটিক্যালি তিনিই তো আদি গুরু। তো আমরা যদি ওনাকে গুরু মেনে আমাদের সাধনাটা শুরু করি, এটা তো প্র্যাকটিসের মধ্যেই আছে। এটা তো মানে এরকম কিছু না যে আমি এটা প্রথম বলছি, ইট ইজ দেয়ার, মানে এটা আমাদের মানে অলরেডি ইটস দেয়ার। তো এইবারে এখানে তোমাকে যেটা আমি বলছিলাম যে মন্ত্র হচ্ছে টেকনোলজি, বিকজ মন্ত্র হচ্ছে একটা হাইম। তো এটা ডিপেন্ড করছে যে আমরা ব্রিদিং টেকনিক কি ইউজ করছি, সেটার একটু কিছু আছে। আর এমনিতেও যদি কেউ ঈশ্বরের নাম নেয়, তাতেও অনেক এফেক্ট হয়। যেরকম সহস্র নাম আমরা করি, যেরকম প্রত্যেক মানে ঠাকুর দেবতারই আছে এইগুলো। তো সেই নাম নেওয়াটাও, যেরকম আমরা শ্রীকৃষ্ণেরও গল্পে দেখেছি কি দিনে একবার নাম নিচ্ছে, এরকম প্রচুর গল্প আছে, ঠিক আছে, আমরা সেগুলো আমি করছি না, কিন্তু আমি মিনিংটা বোঝাতে চাইছি যে এরকম মানে নাম নিলেও সেটাও একটা ব্লেসিং দেয়। যার ওই ব্লেসিংটা প্রাপ্তি হওয়ার, সে দিনে একবার নাম নিলেও হয়ে যেতে পারে। নট নেসেসারি কি তাকে এই করতে হবে সেই করতে হবে। আমি বলবো যেটা আমাকে সহজ হতে দেবে না, সেই কাজটা না করা ভালো। তো অবভিয়াসলি যদি কোনোভাবে সাধনাত্মক লেভেলে কেউ যেতে চায়, তাহলে নিশ্চয়ই তার মানে রিচুয়ালস জানতে হবে, বিধি জানতে হবে। বিধি না জানলে হবে না। তো বিধির একটা ইম্পর্টেন্স তো আছেই, কোনটা কোন দিনে করতে হবে, কোন কার্যটা কোন দিনে করলে সুবিধা হবে। এরকম শর্টকর্মেরও তাই সেম প্রসিডিওর। এবার মন্ত্র যে স্পেসিফিক আমি যেটা বলছিলাম যে ইটস আ টেকনোলজি, তো এটা মন্ত্রকে বানানোও যায়। সো আই নো দ্যাট টেকনোলজি। তো আমি মন্ত্র বানাতে পারি, যে কোন কি ইনপুটস দিলে, কি হাইমস বা কোন বীজ দিলে সেটা কিভাবে এগোনো যাবে। এবারে
প্রণব রয়েছে, সেতু বন্ধনা বলি আমরা, কি করে একটা মন্ত্রকে জাগিয়ে দেওয়া যায় সেটা গুরুরা জানে এই টেকনিক। তো স্লোলি যে প্রসিডিওরে আমি আছি, তো আমিও গুরুই এক ধরনের, তো আমারও প্রচুর মানে এরকম দীক্ষা নেয় অনেকে। হ্যাঁ, তো এবার ওই যে মন্ত্রটা যেটা আমি স্পেসিফিক দিচ্ছি, আমি যখন কাউকে এরকম কিছু করি, আমি বাচ্চারটা আগে দেখে নিই যে ইষ্টকে তুমি যেরকম বলছিলে, তো আমি ওই রকম একটু প্ল্যান করি, বীজ ওরকম কোনোভাবে ইনকর্পোরেট করে বা ইত্যাদি। এবারে এখানে ডিপেন্ড করে কে কী করছে না করছে, সবাই একাক্ষরই বা ইত্যাদিতেই কাজ মিটিয়ে দেয়, বাট আমি এরকম করি না, ডিপেন্ড করে যে সে কী করতে চাইছে নেক্সট লেভেল, তো সেই অনুযায়ী আমি এটা করে থাকি। তো এটা মানে এটা খুবই আলাদাই একটা টেকনোলজি, যেটার ইউজেজ জানলে অনেক কিছুই করা সম্ভব। এবং এরকমও আছে, ধরো মাতা বগলামুখীর মন্ত্র সাপোজ, তো মা বগলামুখী হচ্ছে বেসিক্যালি স্তম্ভনের দেবী 10 মহাবিদ্যা অনুযায়ী। তো এখানে ধরো মন্ত্র যেরকম যায়, মন্ত্র আমি বলবো না কিছু কারণবশত, তো মন্ত্রের মধ্যে এরকম স্তম্ভায় স্তম্ভায় কথার উল্লেখ আছে, ঠিক আছে। তো এবারে এই মন্ত্রটাকেই আমি রিস্ট্রাকচার করতে পারি, ঠিক আছে। মারণের জন্য আমি তখন এখানে অ্যাড করতে পারি মারায় মারায়, ঠিক আছে। এবার এটা গ্রামারটা জানতে হবে মন্ত্রের, দেন ইটস পসিবল। তো ওই একই দেবীর মাধ্যমে বশীকরণও হবে, একই দেবীর মাধ্যমে স্তম্ভনও হবে, একই দেবীর মাধ্যমে অন্য কোনো সৎকর্মের কাজও পসিবল। তো ডিপেন্ড করছে, এরকম না যে তার 10টা আলাদা মন্ত্রের সিদ্ধি থাকতে হবে, এরকম না। এক দেবীর ওপরে ধ্যান করে এই টেকনোলজি যে জানবে, সে ওই একটাই মানে ডাইরেকশান দিয়ে অনেক কিছু করতে পারে। যারা হিলার বা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক তাদের কথা বলছি, নর্মাল মানুষের জন্য এই জিনিসগুলো নয়। হ্যাঁ, এবারে রুলস বিধি ইত্যাদি এগুলো তো থাকবেই, এগুলো ডিপেন্ড করে গুরুর ওপর, গুরু কিভাবে কাউকে কিছু শেখাচ্ছে। তো এর মধ্যে সবথেকে পাওয়ারফুল মন্ত্র হচ্ছে যেগুলো তান্ত্রিক মন্ত্র আলাদা, বেদিক মন্ত্র আলাদা, ডিপেন্ড করছে কে কী করছে, কী রকম সাধনা করছে ইত্যাদি। তো আমরা সাবর মন্ত্রেরও প্রয়োগ করে থাকি। সাবর মন্ত্র ইউজুয়ালি একটু রাইম, হ্যাঁ, সাবরতন্ত্র ছাড়া তো মানে চটজলদি কাজ সাবরতন্ত্রই। আমরা যে দেহবন্ধ করি সেটাতেও মানে সব সাবর মন্ত্রই আমরা ব্যবহার করি, আদারওয়াইজ মানে অতটা হাইলি এফেক্টিভ হয়। মোস্টলি কামাখ্যা থেকে যা বিদ্যা আমাদের এখানে এসেছে সেগুলো সবই এরকমই সাবরের থ্রুই। তো মনে হবে কেউ একটা ছড়া বলছে, কিন্তু ওই রাইমটা মেনটেন করে। তো এরকম ম্যাক্সিমাম মন্ত্রই যারা তন্ত্র প্র্যাকটিস করে, সাবর মন্ত্রই ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে। প্রোটেকশনের জন্য কোনো মন্ত্র আছে যেটা সাধারণ মানুষও করতে পারে? সাধারণ মানুষের প্রোটেকশনের মন্ত্র হ্যাঁ আছে, নরসিংহা মন্ত্র বেস্ট মন্ত্র ইজ লাইক দিস: উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম স্বাহা। স্বাহাটা নাও বলা যেতে পারে, ডিপেন্ডস, যদি এখানে কোনো হবন হচ্ছে তো তখন তারা ইউজ করতে পারে, বা এটা না করলেও হবে। তো ইট গোজ লাইক দ্যাট, ভেরি নাইস মন্ত্র। মানে এটা সকালবেলা শুনলেও এটার একটা আলাদা পজিটিভ ভাইব্রেশন আছে। খুব নেগেটিভ ফিল করছে কেউ, তখনও করতে পারে। তো এগুলো করাই যায়, বিভিন্ন মন্ত্র করা যায় পজিটিভিটির জন্য, শরীর খারাপের জন্য। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইজ ভেরি নাইস। না, সব কিছুই প্রয়োজন। এর মধ্যে তুমি একটা মজার জিনিস হলো জানো তো, এই যে তুমি মন্ত্রটা বললে, আমি রিসেন্টলি মানে নরসিংহ এবং এই মন্ত্র রেগুলার বেসিসে দেখছি। এটার কি আজকে আমার ট্যাটুতেও দেখলে, হ্যাঁ, আই হ্যাভ গট আ কারাঞ্জা নরসিংহা হিয়ার, স্পেসিফিক। এটা একটা পার্টিকুলার ফর্ম which represents Ram, Shiva and Narsimha at the same time. মানে কেন, মানে এই যে আমি ধরো নরসিংহ দেখছি কন্টিনিউয়াস, বারবার আসছে, আমি কিন্তু কোনো রকম ভাবে সার্চ করিনি, এআই যে ডিটেক্ট করে নিল এরকম কিছু নয়। এটা কোনো কসমিক প্রোটেকশন হতে পারে, মানে যেটা যেভাবে আমি ভাবছি, তুমি যেভাবে আমায় এক্সপ্লেন করছিলে, এটা এরকম হতে পারে কি তোমাকে গাইড করছে ওই এনার্জিটা এই মুহূর্তে, তোমাকে বোঝাচ্ছে। হয় তোমার কোনো দর্শন প্রাপ্তি হতে পারে, খুব রিসেন্ট হয়তো তুমি কোনো মন্দিরে চলে গেলে, দেখলে যে ওখানে নৃসিংহদেবের মানে কিছু মানে পাস্ট হিস্ট্রি বা ইত্যাদি নানান, তুমি যেরকম কাজ করো ওতে হয়তো হতে পারে কি তোমার কলিংটা আসছে, এটা কলিং কি তুমি কোনো নরসিংহা টেম্পলের কাছে যাবে, এটা হওয়ার চান্সেস বেশি তোমার লাইফস্টাইল এবং তুমি যেরকমভাবে চলো তার মধ্যে। এটা আমার প্রথমে মাথায় এলো। সেকেন্ড, এরকম হতে পারে কি তোমার ওই পার্টিকুলার ব্লেসিংটা দরকার এই মুহূর্তে, হয়তো তোমার লাইফে এরকম কিছু হতে চলেছে যেটার প্রোটেক্টিভ মেজার হিসেবে তোমাকে গাইড করছে এখন ওই পার্টিকুলার এনার্জিটা।
দ্যাট ইজ অলসো মানে পসিবল। তোমাকে রিসেন্ট আমি একটা ইনসিডেন্ট শেয়ার করছি। তো আমি তো এই সাউন্ড হিলিং শিখতে গিয়ে আমার ওখানে বন্ধুবান্ধব রয়েছে যারা আগে কলকাতায় থাকতো, এখন তারা মিউজিশিয়ানস। আই গট লট অফ মানে ডিজে, ওখানে প্রচুর আমার বন্ধু বান্ধব রয়েছে যারা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ে কাজ করে ইত্যাদি। তো এরকমই এক বন্ধুর বাড়ি যাব ঠিক করেছি। সানডেটা ওখানে ছুটির দিন থাকতো, আফটার ব্রেকফাস্ট সারাদিন খালি। তো মানে আমি স্কুটি নিয়ে নিয়েছিলাম একখানা। তো আমি বললাম যে লোকেশানটা পাঠা আমাকে। তো আমাকে লোকেশান পাঠালো। এবারে আমি লোকেশান ফলো করতে করতে আমি অনেকটাই এগিয়ে গেছি। তো এবার আমি খালি দেখছি বারবার ফোন পকেট থেকে বার করে দেখাটা খুব ইরিটেটিং লাগছে। আমি বললাম ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট যেখানে রাইট টার্ন লেফট টার্ন আছে ওখানে আমি একটু দাঁড়িয়ে খুলে দেখছি, তারপর আবার এগোচ্ছি। তো আমার কি মনে হলো, আমি এগোচ্ছি। এবং এর আগে একটা ইনসিডেন্ট হয়েছে, আমি ঠিক করে মানে সাজিয়ে ব্যাপারটা বলতে পারছি না, সাজিয়ে বলার লোক নই আমি। তো আগে কি হয়েছে, আমি আগে ভেবেছিলাম ওই পার্টিকুলার দিনটায় আমি কোনো মন্দিরে যাব। আচ্ছা। তো আমি আবার সার্চিং ফর কি নিয়ার বাই কোন টেম্পলস আছে এখানে, ভালো ভালো টেম্পলস কি আছে। তো ওখানে সব কটা টেম্পলের আলাদা আলাদা বিভিন্ন নাম রয়েছে, তো ছবি টবিও দেখেছি অনেক। তো ওখানে স্পেসিফিক একটা টেম্পল ছিল, ভূমিকা টেম্পল। তো এবারে আমি কেন জানি না আমার আউট অফ দ্য লট মানে 10টা টেম্পলের নামের মধ্যে ভূমিকা সামহাউ স্ট্রাইক মি। আমি বললাম তাহলে গেলে আমি এই মন্দিরটাতে যাব। ভেবে আমি ভুলে গেছি, বিকজ আমার ওই দিনকে আর টাইম ছিল না, আর আমি অন্যভাবে এঙ্গেজমেন্টটা নিয়েছি কি আজকে আমি বন্ধুটার বাড়িতেই যাবো, অত মন্দিরটা আর যাবো না। এবার বন্ধুটার বাড়ি যেতে গিয়ে আমার হঠাৎ স্ট্রাইক করলো একটা কোনো ওই রকমই মানে 3 মাথার মোড়ের সামনে। আমি দাঁড়িয়ে গেলাম স্ট্রেট, বললাম না এটা তো কলিং। আমি তো কালকেই মানে আমি জাস্ট আগেই ভেবেছিলাম যে এই মন্দিরটায় আসবো আমি রবিবারে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে এরকম অদ্ভুত ঘটনা মানে ঘটতে ঘটতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি নিজের লাইফের সাথে, তো আমি ইনসিঙ্কটা করতে জানি। আমি বললাম এটা আমাকে পুরো ইঙ্গিত দিয়ে দিচ্ছে আমার যাওয়া উচিত। আমি স্কুটিটা পার্ক করলাম, বললাম ঠিক আছে পরে ম্যাপ দেখবো, আগে চলে যাই। গিয়ে বসলাম, কিছুক্ষণ 10 মিনিট টাইম কাটালাম, যেটা ইউজুয়ালি আমরা করতে বলে থাকি ক্লায়েন্টদের। অনেকে জানে না এটা করতে হয়। টেম্পলে ইউ নিড টু গো অ্যান্ড সিট দেয়ার ফর সাম টাইম। তো ওখানে গিয়ে বসলাম, একটু দেখলাম জায়গাটা, টেম্পলটাও ঘুরে দেখলাম। ভালো টেম্পল, খুব একটা বড় না, বাট ইটস ওকে, আর ভাইব আছে একটা আলাদাই। তো ওখানে কিছু ছোট ছোট পাহাড়ের মতো কিছু ইয়ে রয়েছে, ফিগারিন্স বা ইত্যাদি। তো ভালো লাগলো। আর ভূমি ইজ লাইক, আমার তো মাথায় অ্যাস্ট্রোলজি চলছে, আছি রিলেটেড টু মার্স, একটু যাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হলো। তো গেলাম, ভালো লাগলো, একটা সুন্দর একটা ভাইব পেলাম, একটা অরাটা একটুখানি বাড়লো আমার ওই মুহূর্তে। বেরোলাম, বেরিয়ে স্কুটিতে উঠলাম, ফোনটা অন করলাম, আমি দেখলাম আমার যে ডেস্টিনেশন তার থেকে আমি 1 কিলোমিটার এগিয়ে এসেছি। তা আমি বললাম যাক, তাহলে আমার একদম ইনসিঙ্ক আছি আমি কোথাও না কোথাও। তো আবার আমি ওখান থেকে ব্যাক করলাম, 1 কিলোমিটার পেছনে গেলাম, বন্ধুর বাড়িতে গেলাম তারপর। তো এটা হচ্ছে আমার সাথে এসব ঘটতে থাকে, এই মানে আমি ঘটনা জানি না। থেকে আমার মনে পড়ে গেল, মানে তোমার সাথে শেয়ার করি। বেনারসে এমন একটা জায়গা, তুমি জানোই যে ওখানে গেলে অনেক কিছু ফিল করা যায়। আমি একটা টাইমে যেটা হচ্ছিল, অটোবায়োগ্রাফি অফ আ যোগী বইটা ওটা ও পড়তে বাবা, শুরু ওটা তো দে মানে আমি যেখানে শিখছিলাম সাউন্ডে, দে হ্যাভ অলসো রেকমেন্ডেড মি যে এটা ভালো। হ্যাঁ। তো আমি ভেবেছিলাম যে যখন বেনারসে যাব, গেলে আমি ওই মানে ওনার আশ্রমটা খুঁজে বের করব, একটু দেখে আসবো। একটা আলাদা মানে টান হয় না, একটা হ্যাঁ, কলিং, একটা কলিং, একটা অদ্ভুত, কসমিক কলিং। হ্যাঁ, একটা কানেকশন ফিল হয়, সেরকম ফিল হচ্ছিল। তো কোথায় আছে জানি না, মন্দিরটা কোথায় আছে জানি না। তো হোটেল বুক করেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম অনলাইন সাইট থেকে আমরা হোটেল বুক টুক করি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে ঠিক করেছিলাম যে এবার আমরা বেনারসে যাব, শুধু আমরা সময় কাটাবো ওখানে গিয়ে, গঙ্গার ঘাটে বসে থাকবো বা মন্দির টন্দিরগুলো যাবো, আমরা কোনো শ্যুট টুট কিচ্ছু করবো না। তো সেরকমভাবেই গেছি। গিয়ে আমি ওঙ্কার প্যালেস বলে একটা হোটেল আছে সেখানে উঠেছিলাম। এবার ওখানে গেছি, গিয়ে ওটা বাঙালি টোলাতে গিয়ে এবার ওনাদের সাথে কথা হচ্ছে, কথা হতে হতে কী কী আশেপাশে কী কী আছে, কী কী দেখার রয়েছে বলতে বলতে ভদ্রলোক বলছেন আমাদের এই তো 4-5টা বাড়ি পরেই এখানে লাহিড়ী বাবার আশ্রম রয়েছে, বাড়ি রয়েছে। আমি না জাস্ট, হয় না তুমি দেখবে যে হট করে কেঁপে ওঠে মানুষ, আমার জাস্ট সেই ফিলিংসটা হলো। মানে আমি যেটা খুঁজতে ওখানে গেছি, আর আমি অদ্ভুতভাবে ঘটনাচক্রে আমি সেখানে সেই পাড়াতে গিয়েই উঠেছি, আমি সেখানেই গেছি। তো ওনার নর্মাল যে মেন বাড়িটা সেটা বন্ধ থাকে, গুরু পূর্ণিমার দিন অনলি খোলা হয়, কিন্তু আরেকটা আশ্রম রয়েছে, সেখানে গিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম, ভীষণ ভালো ফিল হয়েছিল। মানে এরকম ঘটনা ঘটে। একদমই তাই। তুমি মা ত্রিপুরা সুন্দরীর মানে
তার পুজো করো? আমার মেইন ডেটি মা ত্রিপুরা সুন্দরী এবং মা দুর্গা মোস্টলি। ফিলটা কি করে করলে যে এনারাই তোমার মেন ডেটি? আমি মন্ত্র নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করতাম গুরুপ্রাপ্তির আগে। তো প্রথমে তো আমার দাদার যিনি গুরুদেব ছিলেন, যেটা আমি বললাম, ওই টাইমটায় তো উনি গাইড করতেন, কিন্তু উনি ডাইরেক্টলি আমার গুরু ছিলেন না বলে আমি কখনো, আর উনি আঘরি ছিলেন, তো অনেক সময় আমার বাবা এসে বলতেন যে না, এক ছেলে গেছে আর এই ছেলেটাকে ছেড়ে দিন, ওকে যা বলছে ওকে কিচ্ছু করতে দেবেন না। তো তখন যেহেতু অনুমতি দেয়নি আমার বাবা, তো তখন হয়নি আর কি। তো পরে আমি কোনোভাবে নিজে এক্সপেরিমেন্ট করতাম বিভিন্ন রকমভাবে। তো সেই এক্সপেরিমেন্ট করতে করতে কোনো একটা মন্ত্র আমি কি করে জাগায়, মন্ত্র কি করে জাগায়, তার কি টেকনোলজি আছে, সেগুলো আমি আগে শিখে যাই। আমার গুরুপ্রাপ্তির আগে আমি টেকনোলজিটা বুঝে যাই কী করে এটা করতে হবে। তো কোনো একটা পার্টিকুলার মন্ত্র আমি এভাবে জাগিয়ে নিই। তো জাগিয়ে নেওয়ার পরে ওটা করলেই আমি এফেক্ট পেতাম, এবং মানে আমি আজকে করছি মানে আমি কালকে সেটার এফেক্ট পাবো, যেটাই এফেক্টটা আমার দরকার। তো ওটা করতে করতে আই কেম ইনটু লাইক শ্রীবিদ্যা অ্যান্ড স্টাফ, ললিত ত্রিপুরা সুন্দরী, অ্যান্ড আই হ্যাভ আ ভেরি লাইক, মানে আমার খুব মানে আমি ইনক্লাইন্ড টুয়ার্ডস দ্যাট পাথ। এবং সাথে সাথে মা দুর্গার কিছু একটা মানে লিঙ্ক আছে আমার সাথে, যেটা আমি প্রথমে বুঝতে পারতাম না। আমার গুরুরা আমায় দেখার পরে আমাকে অনেকে এরকম বলেছে যে তোমার সাথে ডেইটির অ্যাটাচমেন্ট আছে, তোমার সাথে থাকে ইত্যাদি। তো দ্য টাইগার থিং হ্যাপেন্ড। তো যেটা আমি পরে আমি কনক্লুশনে আসতে পেরেছি, আচ্ছা এটা আমার সাথে কেন হতো। তো এবার তো এইভাবেই আর কি জিনিসগুলো হয়েছে আমার লাইফে, পরে পরে আমি জানতে পেরেছি টাইম উইথ টাইম। তুমি শ্রীবিদ্যা সম্বন্ধে বললে, আমাদের একটু বুঝিয়ে বলো। শ্রীবিদ্যা ইজ আ পার্টিকুলার লাইক প্রসিডিওর, যেরকম মানে যেরকম কালী সাধনা ইত্যাদি, মানে প্রত্যেক দেবী দেবতার যেরকম সাধনা রয়েছে। তো শ্রীবিদ্যা ইজ মোস্টলি লাইক মাতা ললিতা ত্রিপুরা সুন্দরী, শি ইজ লাইক দ্য মানে ইউনিভার্স ইন আ মানে কসমিক রেলমে, উনি ইউনিভার্সটা চালান, এরকম একটা ব্যাপার রয়েছে। দশ মহাবিদ্যার অংশ উনি। হ্যাঁ, দশ মহাবিদ্যার অংশ, এবং উনি হচ্ছেন প্ল্যানেটের মধ্যে উনি হচ্ছেন বুধের কারক। তো এখানে বিভিন্ন ফর্মস রয়েছে তার। বালা ত্রিপুরা সুন্দরী, যেটা আরও ষোড়শী যেটাকে আমরা বলি, সেটা 16 বছরের ফর্ম। তো এখানে প্ল্যানেটের জায়গাটা বা প্ল্যানেটের দৃষ্টিকোণ থেকে মোস্টলি এটা বুধের দেবী, কিন্তু এটা চন্দ্রেরও অনেক ম্যালিফিক এফেক্টস কমিয়ে দেয়, এবং এটা অ্যাট্রাকশানেরও দেবী। তো অ্যাট্রাকশান বিল্ড করে, গ্ল্যামার বিল্ড করে, স্কিন কোয়ালিটি বেটার হয়, তো নানান রকম এই সমস্ত বেনিফিটসও থাকে। মন্ত্র যে যদি ভালো করে চ্যান্ট করছে কেউ, তো এটার এফেক্টে এই জিনিসগুলো হয়, মানে পার্সন উইল গেট মোর মানে গ্লোয়িং একটা ব্যাপার থাকবে, যেটা আমরা বলি না, কেউ সাধনা ভালো করলে মুখ দেখলে বোঝা যাবে যে সে কতটা স্পিরিচুয়াল, চোখ দেখলে বোঝা যাবে। তো এই জিনিসগুলো মানে চলে আসে অটোমেটিক। তো এনিওয়েজ, তো আমি জানি না আমার ইনক্লিনেশন কী করে হয়েছে, ওই মন্ত্রটা করতে করতে আমার হয়ে গেছে। তো তারপরে অ্যাটাচমেন্টটা হচ্ছে মা দুর্গার সাথে। তো সেটা তো আমি যখন আমার তন্ত্রের গুরুকে পাই, তো উনি যেভাবে আমাকে গাইড করেছেন, যেভাবেই উনি বলেছেন, উনি নিজের ইচ্ছায় দিয়েছেন, আমি কিচ্ছু চাইনি ওনার কাছে। উনি কোনোভাবে এমনই কিছু দিয়েছেন যে পরে আমাকে এরকম কথা শুনতে হয়েছে অন্য গুরুদের কাছ থেকে, বিকজ আমি তো মানে এরকম লোকজন প্রচুর থাকে আমার আশেপাশে আর কি। তো তারা অনেকেই আমাকে দেখে বলেছে, আমার অ্যাস্ট্রোলজির যিনি গুরু আছেন উনি দেখে বলেছেন যে আচ্ছা তোমার সাথে তো কোনো দেবী থাকে, তোমাকে আগে কেউ বলেছে? আমি বললাম না, মানে মানে ওই মুহূর্তে আমি হয়তো ওনাকে সেটা বোঝাতে চাইনি, কিন্তু আমাকে অনেকজন বলেছে এর আগে। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে। আমি তখন তাকে জাজ করার জন্য আমি বললাম, আচ্ছা স্যার কোন দেবী থাকে তাহলে আমার সাথে, একটু বলুন না। বলছে সেটা তো আমি বুঝতে পারছি না, বাট আমি স্ট্রং ফিলিং পাচ্ছি তোমার সাথে ফিমেল কোনো দেবী থাকে। বললাম আচ্ছা খুব ভালো, তাহলে ব্লেসিং থাকলে তো ভালোই অবভিয়াসলি। আর হি নোজ লাইক মানে আমি কীরকম এবিলিটি রাখি, ওনার থেকে শিখেছি, তো অবভিয়াসলি উনিও খুব ফেমাস লোক। তো দ্যাট টু, অ্যান্ড হি ইজ ভেরি স্মার্ট অ্যাজ ওয়েল। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি নিজেও ঠিক এর ব্যাখ্যা পেয়ে যাবে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। যেরকম তোমাকে বলেছিলাম যে তুমি এবার তোমার পাথ চেঞ্জ হয়ে যাবে লাইফের পুরো, তুমি ইউ হ্যাভ এন্টার্ড ভৃগুনন্দী নাডি, তুমি শিখেছো সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, কেন সেটা আমাকে উনি এক্সপ্লেন করেন কোনো একটা টাইমে এই কথাবার্তার মধ্যে। তো তারপরে আবার তারপরে আমাদের যে অন্য গুরুদের সাথেও যখন দেখা হয়েছে, অনেকেই আমাকে এই কথাটা বলেছে, কথাবার্তা বলেছে। তো তারপরে আমি অনেককে জিজ্ঞেস করেছি যে বলুন না কে আছে। তো আমি জানলেও আমি তাদের থেকে জানতে চাই। তো একজন সঠিকটা বলে, আমি সেটা বলছি না,
কিন্তু এটা হয়েছে আমার সাথে। তো খুব কম লোক আছে যারা এটা বুঝতে পারে। তো এই রকমই, তো আমার লাইফ এই রকমই, মানে হতে হতে আমি পুরো লাইফের পাথ চেঞ্জ হয়ে ট্রান্সফরমেটিভ একটা জার্নিতে চলে গেছি। তুমি যখন এটা বলছো, মানে তার মাঝে একটা জিনিস জিজ্ঞেস করে নি তোমার কাছ থেকে, যে ললিতা ত্রিপুরা সুন্দরীর একটা সহস্র নাম হয়, ললিতা সহস্রনাম যেটা আমরা বলি, হ্যাঁ, তো ওটা জপ বিভিন্ন করা নাম সবার আছে। জন্য ভালো? আমি একটু আগেই বলছিলাম যে ঠাকুরের নাম নিলেও কাজ হয়। এবার সহস্র নাম সবার হয়, শুধুমাত্র পার্টিকুলার মাতা ললিতা ত্রিপুরা সুন্দরী নয়। তো কেউ যদি শুধু নাম নিতে চাইছে, কোনো মন্ত্রের উচ্চারণ করতে চাই, শুধু নাম নিলেই হয়। মা লক্ষ্মীরও হয়, তো বিভিন্ন নাম, ঠিক আছে। তো সেইগুলো জাস্ট মানে চ্যান্টিং করতে হবে, শুনলে খুব একটা এফেক্ট হয় না, নিজে উচ্চারণ ইভেন আমি করতে দেখেছি হবে। অনেকে এই ভুলটা করে, হনুমান চাল্লিশা শোনে ফোনে, কিন্তু হনুমান চালিসার মধ্যেই লাইন আছে, जो ये पढ़े হনুমান চালিসা, তো পড়তে হবে, মুখে শুনলে হবে বলতে না। হবে, শুনলে হবে না। শুনলে হবে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি অনুযায়ী। যখন আমরা দেখি কি কোনো পার্টিকুলার ট্রানজিটের কারণবশত কোনো প্রবলেম হচ্ছে এবং সেটা কোনো ডেইটির মাধ্যমে আমরা সলভ করব, তখন আমরা ওয়ায়ার্ড হেডফোনস ইউজ করতে বলি, বিকজ ওয়ায়ার্স হচ্ছে কেতুর কারক নারী অ্যাস্ট্রোলজিতে। ওই ওয়ায়ার্ড হেডফোনে শুনলে তখন কোনোভাবে ওটা এফেক্টিভনেসটা দেয়। তো এটা এখন ওয়ায়ার্ড হেডফোনস আমি জানি না, খুব কম লোকে ইউজ করে, উঠেই যাচ্ছে। তো এগুলো রেমেডি আমরা করিয়ে থাকি। এরকম আমি খুব অদ্ভুত রেমেডিস করাই অনেক সময়, তো সেগুলো মানে অন্যই লেভেলে কাজ হয়। তো এই রকম আর কি। একটা কথা বলো আমাকে, যে মানুষের অরা নাকি বিভিন্ন কালারের হয়, বিভিন্ন রকম হয়। কালারের কি না বলতে পারবো না, তবে অরা হচ্ছে বেসিক্যালি এটা বোঝা যায় একটা মানুষকে দেখে, যেটা আমরা বুঝি সেটাই তার অরা, এনার্জি কি নিয়ে আসছে সে। একটা মানুষ ঢুকলো, তারপর থেকেই তুমি খুব ডিস্টার্বড হয়ে গেলে, এইভাবে আমরা জাজ করি। খুব সিম্পলিফাইড ম্যানারে আমি জিনিসটা বোঝাতে চাইছি। তো অরা জিনিসটা এরকম। এবারে হিলিংয়ের ক্ষেত্রে অরা ইজ আ ভেরি ডিফারেন্ট সাবজেক্ট, যেরকম রেকি বা ইত্যাদি। এখন তো অরা স্ক্যানার ইত্যাদি, কোন চাকরায় ব্লকেজ আছে ইত্যাদি নানান রকম অনেক কিছু মানে এখন বেরিয়েছে মডিফাইড। কিন্তু সেগুলোকে বাদ দিয়ে যদি সিম্পল ওয়েতে আমি বোঝাতে চাই, তাহলে এটা হচ্ছে জাস্ট এনার্জি। সে কী এনার্জি সে ক্যারি করছে। কাউকে দেখলে খুব আপলিফমেন্ট হয়, ভাইব্রেশনই আলাদা। রুমে যেই ঢুকলো, আচ্ছা মনে হলো যে আচ্ছা ঠিক আছে, জেন পুরো একদম, মানে একটা ব্যাপার আছে। তো ওই জিনিসটা মানে খুব হাইলি এফেক্টিভ। এবং অবভিয়াসলি মানুষ চাইবেই কি আমাদের প্রফেশনে এমন কারোর কাছেই যাক যে খুব পজিটিভ। তাহলে সে নিজেই যদি পজিটিভ ইম্প্যাক্ট না রাখতে পারে, তাহলে সে অন্যকে কী করে হেল্প করবে। পডকাস্টের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তোমার কাছ থেকে আরও একটা ঘটনা জানতে চাইবো, যে ঘটনাটা তোমার সঙ্গে হয়েছে এই স্পিরিচুয়াল কানেকশন থেকে। কিছু মনে পড়ছে যেটা হয়তো তোমার এখনো পর্যন্ত তোমার মনে রয়ে গেছে? যখন আমার লাইফে 7.5 চলছিল, স্যাটার্ন 7.5 বছরের যে টাইম লাইন হয়, তো বিভিন্নভাবে আমিও তখন চ্যালেঞ্জেস লাইফে ফেস করছিলাম, বুঝতে পারছিলাম যে এটা কীরকম হয় বা ইত্যাদি। তো হঠাৎ আমি তখন সাউথ ইন্ডিয়ায় থাকতাম, চেন্নাইতে কাজের সূত্রে। তো খালি বারবার মনে হচ্ছে যে আমার একটা কলিং হচ্ছে, আমি কোনোভাবে যদি শনিশ্চরায় যেতে পারি। শনিশ্চরা এটা হচ্ছে তোমার গোয়ালিয়রে, নিয়ার গোয়ালিয়র। তো সেরকম একটা ইভেন্টও ক্রিয়েট হয়ে গেল। ওখানে কোনো অ্যাসাইনমেন্টে আমি যাচ্ছিলাম, মানে ভিডিও করতে। তো এবারে যেতে গিয়ে তখন আর এক জার্নালিস্ট বন্ধু, সে বলল কি, আচ্ছা তোমারও আচ্ছা অমুক রাশি, আচ্ছা তাহলে আমারও তো 7.5 চলছে, জানো না, কতবার চাইছি কি যাই আর গিয়ে উঠতে পারছি না, যাক একটা পার্টনার পাওয়া গেছে, চলো যাই। আমার কেন জানি না মনে হলো যে না, এটা হবে না যাওয়া। তো যাই হোক, আমরা বেরোলাম। বেরিয়ে আমরা খুব একটা মানে খুব কী বলবো, কমফর্টেবল জার্নি না করে গেছি আর কি, বাসে ইত্যাদি করে তখনকার টাইমে। তাদের পৌঁছতে ইন্দোর থেকে গোয়ালিয়র পৌঁছতে প্রায় 6.5-7 ঘন্টা আমরা ওরমভাবে ট্রাভেল করেছি। করার পরে আমরা যখন রাত্রির হয়ে গেছে, আমি বললাম যে দেখুন রাত্রির হয়ে গেছে, আমার মনে হয় না আর আমাদের ভিজিট হবে, এটা নেই কপালে। তো হলো না। আবার আমরা ওখান থেকে কোনোভাবে ইন্দোর ব্যাক করলাম। খুব একটা স্ট্রাগল গেছে ওটা টাইমে। তো ওই কলিংটা না থাকলে হয় না। এবার আমি আবার চেন্নাই ফিরে গেলাম। চেন্নাই ফিরে আমার মনে হলো যে না, ভিজিটটা হয়তো অন্য কোনো মন্দিরে হওয়ার। এবার নিয়ার বাই একটা টেম্পলে আমি যেতাম ওখানে। তো ওখান থেকে আমাকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি তিরুনাল্লার চলে যাও। এটা হচ্ছে পন্ডিচেরি ডিস্ট্রিক্টে পড়ে একটা টেম্পল। তো আমি ভাবলাম যে আচ্ছা বলছে, ঠিক আছে তাহলে এটাতেই যাই। তো ওখানে গিয়ে পুরো আমার মানে সারা শরীরে গুজবাম্পস চলে আসছিল।
মানে এরকম একটা ওই মানে ওখানকার এনার্জিটা। তো ওখানকার যে রিচুয়ালগুলো হয় সে সময় আমি করি, এবং সে সময় আমি জীবনে কিছু একটা চাইছিলাম, যেটা চাইছিলাম সেটা কোনোভাবে আমার মানে হচ্ছিল না, অনেক দিন ধরে হচ্ছিল না, যেটা আমি ম্যানিফেস্ট করতে চাইছিলাম। কিন্তু সেটা হয়তো সেইভাবে না হয়ে এমনভাবে হয় যেটা আমার তখন খুব ভালো লাগে, এবং আমি ওই মানে স্ট্রাগলটা কোনোভাবে কাটিয়ে উঠি ওই টেম্পলে যাওয়ার পরে। তো এরকম ওটাকে হচ্ছে সাউথ ইন্ডিয়াতে এটা হচ্ছে তোমার চোলা ডাইনেস্টির বানানো টেম্পলস, 9টা টোটাল প্ল্যানেটারি টেম্পলস আছে, এটাকে বলে হচ্ছে স্থলম তীর্থম ইটস কল্ড। তো ওটা খুব ভালো, ওটা অনেকে এটারই আলাদা করে ট্যুর করতে যায়, এরকমও আছে। তো আমি খালি স্যাটার্ন টেম্পলটাই ভিজিট করেছিলাম, অ্যামেজিং, মানে এফেক্ট বিশাল। সে মানে ওই যখন আর আমি যখন গেছি তখন সবে ট্রানজিট হয়েছে, মানে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেছে সবে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে ভালো সময় ভালো জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিল। হ্যাঁ, এবং সেটার এন্ড এফেক্টটাও খুব মারাত্মক হয়েছিল। এবারে এটা ডিপেন্ড করে কে কোন মন্দিরে গিয়ে কী এফেক্ট পাবে। এখন আমাকে যদি কেউ এখন তারাপীঠ বলে, আমি হয়তো বলতেই পারি যে এটা হয়তো আমার জন্য নয়, বা আমার নাই ভালো লাগতে পারে। আচ্ছা, আমাকে যদি কেউ কামাখ্যা বলে, আমি বলতেই পারি কি ওভার হাইপড, আমার নাও ভালো লাগতে পারে। আমাকে যদি কেউ দক্ষিণেশ্বর বলে, আমি হয়তো খুব হ্যাপিলি বলতে পারি কি হ্যাঁ, ভেরি এফেক্টিভ। তো এটা ডিপেন্ড করে কোন মানুষ কোথায় যাচ্ছে, তার কি টান রয়েছে। এটাতে আমি কোনোভাবেই কোনো কিছুর জাস্টিফিকেশান কারোর কাছ থেকে চাইবও না যে সে কোথায় গিয়ে কাজ পেয়েছে বা তার কি ইনক্লিনেশন হয়েছে। এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, যে এক যেভাবে, একজনের জন্য এক এক রকম। হ্যাঁ, যে যেভাবে যেটাকে দেখে। তো এখানে ঠিক ভুলের কোনো ব্যাপার নেই। একেবারেই। এই তো গেল একটা স্পিরিচুয়াল দিক নিয়ে আমাদের আলোচনা। আর তোমার মতো একজন অ্যাস্ট্রোলজারকে সামনে পেয়েছি, ছেড়ে দেওয়া তো যায় না। 2026 আসতে চলেছে, কি হবে এবার? 2025 তো খুব খারাপ কাটলো মানুষের। দেখো, নিউমারোলজিক্যালি যদি দেখো তাহলে হচ্ছে ইয়ার অফ সান। তো সান রিলেটেড অ্যাক্টিভিটিস হবে, পপুলেশন উইল ইনক্রিজ সামহাউ। সান হচ্ছে কারাকা ফর মানে চাইল্ড বার্থ, মানে নাডি অ্যাস্ট্রোলজি অনুযায়ী। তো এখানে কিছু স্ট্রিক্ট গভর্নমেন্ট প্রোটোকলস আমরা দেখতে পারি, কিছু চেঞ্জেসও আসতে পারে। আমি ইন্ডিয়া এবং গ্লোবাল লেভেলে বলছি, তো সেরকম কিছু আমরা দেখতে পেতে পারি। আর এমনিতে মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এই পার্টিকুলার রাশিগুলো মুন সাইন অনলি, সান সাইন নয়, লগ্ন নয়, এদের লাইফে চেঞ্জ আসতে চলেছে এবং কিছু ভালো হবে। বাকি রাশিগুলোর যে খারাপ হবে তা নয়, তাদেরও হয়তো কিছু চেঞ্জ আসবে, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হয়তো আমি যেগুলো রাশি উল্লেখ করলাম তাদের হয়তো বেটারমেন্ট লাইফে বেশি আসবে। তারপর তাদের পার্সোনাল চার্ট এবং ট্রানজিট যেভাবে এগোবে তাতে চেঞ্জেস এক্সপেক্টেড। মিড ইয়ারের পরে আবার, এখন তো জুপিটার অতিচারী, বৃহস্পতি অতিচারী ফাস্ট মুভ করছে, আবার রেট্রো হয়ে আবার নেক্সট ইয়ার মিডের কাছাকাছি আবার কর্কটে প্রবেশ করবে। তো বৃহস্পতি যখন এক্সল্টেড থাকবে ক্যান্সারে, যেটা এখনও রয়েছে, আমরা যে সময় আর কি শ্যুট করছি এই সময়, তো অনেকের লাইফে গুরু প্রাপ্তি হবে, বা কোনোভাবে অনেকে একটু হাইলি স্পিরিচুয়াল হয়ে যেতে পারে এই টাইমে। স্পিরিচুয়াল রিলেটেড কথাবার্তা পুরো ওভারঅল মিডিয়াতে অনেক বেড়ে যাবে, এরকম দেখতে পাবো আমরা। এবং অনেক কিছুর মানে রেভলিউশনারি চেঞ্জ আসতে চলেছে গ্লোবালিও, এটা আমার মনে হয়। এই যে ধরো মানে ন্যাচারাল ডিজাস্টারগুলো হচ্ছে, এইগুলো কি একটু কমবে? না, এগুলো খুব একটা কমবে বলে আমার মনে হচ্ছে না। এগুলো মোটামুটি যতদিন না স্যাটার্নের ট্রানজিট সরছে, মোটামুটি 2.5 বছর টাইম লাইনে 2027 জুন অবধি এগুলো আমরা একটু আধটু দেখতেই থাকবো। যেহেতু আমরা ট্রানজিটে মেনলি দেখে থাকি হচ্ছে যেগুলো স্লো মুভিং প্ল্যানেটস, রাহু, কেতু, স্যাটার্ন অ্যান্ড জুপিটার মোস্টলি। এবারে যেগুলো মানে খুব তাড়াতাড়ি ট্রানজিট করে এরকম প্ল্যানেটসের মধ্যে মঙ্গলও একটা, 45 ডেজ মোটামুটি ট্রানজিট টাইম। তো এবারে যতবার গিয়ে ট্রাইনে 17 থেকে বা কোনোভাবে কানেকশান রাহু বা স্যাটার্নের সাথে যাবে, যেটা মানে লাইক অল্টারনেটিভ 45 ডেজের মধ্যেই আমরা এই ধরনের জিনিস দেখতে থাকবো। তো এটা যে অনেকে বলছিল যে মঙ্গলের বছর তাই এটা বিশাল অমুক তমুক, এরকম ব্যাপার নয়। ইভেন আমি বলেছিলাম, আমার মনে আছে আমি অনেকগুলো পডকাস্টে বলেছিলাম যে যুদ্ধ মতো সিচুয়েশান সেরকম হলেও এটা আফটার পার্টিকুলার টাইম এটা কমে যাবে এবং আমরা কোনো গভর্নমেন্ট স্ক্যাম বড় দেখতে চলেছি। তো এটা আমি জানি না কতজন ম্যাচ করিয়েছে, এগুলো সবই হয়েছে।
তো এই জিনিসগুলো চলবে এবং নেক্সট ইয়ারেও এক্সপেক্টেড কি আমরা নতুন রকমের অনেক গভর্নমেন্ট রিফর্মস দেখতে পাবো, যেখানে হয়তো যেটা হবে ভালোর জন্যই হবে। আমরা কোথাও না কোথাও কান্ট্রি হিসেবেও আরও বেশি গর্বিত হব, এরকমও আমার মনে হচ্ছে। কিছু এরকম জিনিস হতে পারে যেটাতে আমাদের কান্ট্রি আরও ওভারঅল গ্লোবালি অনেক বেশি শাইন করবে, এরকমও কিছু আমরা দেখতে পেতে পারি। একদম, মানে কিছু পজিটিভ নোটেই আমরা পডকাস্ট শেষ করলাম। মানে শুধু খারাপ রইলো না, তোমার প্রেডিকশনে ভালো দিকও রইলো। খুব ভালো থাকো, অনেক ধন্যবাদ। তুমিও খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।